ঢুকছি। নমস্কার, আপনাদের সঙ্গে আমি সৈকত। শুরু করছি আজকের এই সময় অনুষ্ঠান। আপনারা জানেন যে 172 পাতার যে আরজি করের রায়ের কপি, সেই রায়ের কপি গতকালই অনুষ্ঠানের সময় আপনাদের জানিয়েছিলাম যে অনুষ্ঠানের কিছুক্ষণ আগে সেই কপি হাতে পাওয়ায় সেই কপি গতকালের অনুষ্ঠানের আগে আমরা পুরো পড়ে উঠতে পারিনি। কিন্তু আজ যখন আমরা অনুষ্ঠান শুরু করছি তখনই 172 পাতা ঘন্টার পর ঘন্টা আমরা সাংবাদিকতা করার তাগিদে এই 172 পাতাই আমরা আজ পড়েছি। নিশ্চয়ই আপনারা যারা অনুষ্ঠান দেখছেন অনেকেই যারা হয়তোবা এই কপি হাতে পেয়েছেন আপনারাও পড়েছেন। আমাদের উৎসুক মন বারবার জানতে চাইছে যে আরজি করে আরজি কর কাণ্ডে সঞ্জয় একা অপরাধী নাকি সঞ্জয় ছাড়াও এই ঘটনার পেছনে বৃহত্তর ষড়যন্ত্রে আরো কেউ বা কারা জড়িত আছে। এটা প্রথম প্রশ্ন। দুই, যদি ধরে নিই তর্কের খাতিরে যে কেউ বা কারা জড়িত আছে, যেটা হয়তো আগামী দিনে সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিটের মাধ্যমে, যেটা আপনাদের গতকালই বলেছিলাম যে 193/9 সাবক্লস 9-এ সেগুলো যদি সামনে আসে, তাহলে কোন কোন ক্ষেত্রে সিবিআই নজর দিতে পারে, অর্থাৎ আরজি করের 172 পাতার রায়ে সেরকম কোনো উল্লেখ আছে কিনা। 3 নম্বর যে বিষয়টি খুব গুরুত্বপূর্ণ, যে সঞ্জয়কে যাবজ্জীবন অর্থাৎ আমৃত্যু কারাদণ্ড দেওয়া হলো, ফাঁসি দেওয়া হলো না, রেয়ার অব দ্য রেয়ার কেস বলে মনে করলেন না বিচারক অনির্বাণ দাস, কেন? তার কি কোনো উল্লেখ এই রায়ের কপিতে রয়েছে? এরকম একাধিক প্রশ্ন নিয়ে উৎসুক মন নিয়ে যখন আজকে 172 পাতা পড়তে বসলাম তখন অনেকগুলি বিষয় আমাদের নজরে এলো। 50 জন সাক্ষী কি বললেন 50 জন সাক্ষী, তার মধ্যে কি এমন কোনো ক্লু বা এমন কোনো তথ্য রয়েছে যে আগামী দিনে এই মামলাকে অন্য পথে নিয়ে যেতে পারে? এরকম অনেকগুলো বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করতে বসলাম। একই সঙ্গে যে অভিযোগ রাজ্য সরকারের বিরুদ্ধে উঠছে, যে রাজ্য সরকার মরিয়া হয়ে তারা চাইছে যে সঞ্জয় রায়ের ফাঁসি হয়ে যাক, যে কারণে বিচারপতি দেবাংশু বসাকের এজলাসে তারা মামলা করেছেন। অনেকে বলছেন যে এটা কার্যত মরিয়া চেষ্টা রাজ্য সরকারের, কারণ রাজ্য চাইছে সঞ্জয় রায়ের মুখ বন্ধ করতে। সঞ্জয় রায় যদি কিছু বলে দেয় তাহলে তা বিপদ বাড়াতে পারে রাজ্যের, অর্থাৎ মনে করা হচ্ছে যে এটা বৃহত্তর কনস্পিরেসি রয়েছে। ফলে কারা ভয় পাচ্ছে, কেন এই অভিযোগ উঠছে, সত্যিই কি এরকম কোনো সম্ভাবনা রয়েছে? আমরা এই সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব, কিন্তু প্রথমেই আপনাদেরকে দেখাবো 172 পাতার জাজমেন্ট কপি পড়ে ঠিক কি কি বিষয় আমাদের নজরে এলো। দেখুন, 172 পাতার রায়ের কপি, 50 জনের সাক্ষীর বয়ান, সঞ্জয়কে 100রও বেশি প্রশ্নের উত্তর। আরজি কর কাণ্ডে সব তথ্য প্রমাণ খতিয়ে দেখার পর বিচারক অনির্বাণ দাস তার রায় স্পষ্ট লিখেছেন, সঞ্জয় রায় খুন এবং ধর্ষণ করেছে। সাজা হিসেবে যাবজ্জীবন কারাদণ্ডে পাঠিয়েছেন সঞ্জয়কে, কিন্তু এখনো উত্তর মিলছে না অনেক প্রশ্নেরই। খুন ধর্ষণে সঞ্জয় সরাসরি যুক্ত হলেও এর পেছনে কি আছে কোনো বৃহত্তর ষড়যন্ত্র? এই প্রশ্নের উত্তর খুঁজতেই 172 পাতার রায়ের কপিতে নজর দিতেই হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ 50 জন সাক্ষীর বয়ান। সেখানে রয়েছে কলকাতা পুলিশের তদন্তকারী আধিকারিক থেকে নির্যাতিতার পরিবার, সিবিআই থেকে সিএফএসএল অফিসারদের বয়ান। সঞ্জয় ছাড়া কি আর কেউ জড়িত এই ঘটনায়? এই প্রসঙ্গে রায়ের কপিতে উত্তর খুঁজতে খুঁজতে দেখা গেল সিবিআই এর আইনজীবী জানিয়েছেন ধর্ষণ এবং খুনে জড়িত একা সঞ্জয় রায়। রায়ের কপিতে বিভিন্ন সাক্ষীদের বয়ান অনুসন্ধান করতে গিয়ে কার্যত চক্ষু চড়ক গাছ। সাক্ষী হিসেবে ডাকা হয়েছিল 9 তারিখ মর্নিং শিফটে থাকা এক মেডিকেল অফিসারকে। বয়ান নম্বর 138। তিনি জানান, প্রথমবার যখন সকাল 10টা নাগাদ তিনি সেমিনার রুমে ঢুকেছিলেন তখন কোনো ভিড় ছিল না, কিন্তু কিছুক্ষণ পর দুপুর 12টা 45 মিনিট নাগাদ যখন তিনি সেমিনার রুমে ঢোকেন তখন দেখেন পুলিশ সহ বহু মানুষের ভিড় সেখানে। ঘটনাস্থলে সেই অবাঞ্ছিত ভিড় নিয়ে অভিযোগ উঠেছিল যে তাতে তথ্য প্রমাণ নষ্ট হয়ে থাকতে পারে। এ নিয়ে যখন রায়ের কপিতে থাকা সিএফএসএল এর রিপোর্ট অনুসন্ধান করতে গিয়ে জানা গেল চাঞ্চল্যকর তথ্য। বয়ানে সিএফএসএল আধিকারিক দাবি করেছেন, ঘটনাস্থলে নির্যাতিত এবং অভিযুক্তের ধস্তাধস্তির কোনো তথ্য মেলেনি, এমনকি সেমিনার রুমের মেঝেতেও কোনো বায়োলজিক্যাল প্রমাণ মেলেনি। সেমিনার রুমের উল্টো দিকের দেওয়াল ভাঙা থেকেও মেলেনি কোনো ফরেনসিক প্রমাণ।
অভিযোগ, দেওয়াল ভেঙে বহু গুরুত্বপূর্ণ তথ্য নষ্ট করা হয়েছে। অন্যদিকে রায়ের কপিতে উল্লেখ রয়েছে নির্যাতিতার বাবাকে জিজ্ঞাসাবাদে দেওয়া উত্তরের চাঞ্চল্যকর তথ্য। রাত 10টা নাগাদ স্থানীয় বিধায়ক নির্মল ঘোষকে সঙ্গে নিয়ে আসেন ডিসি নর্থ। নগদ টাকা দিতে চাইলেও তা নিতে চাননি বলে বয়ানে জানান নির্যাতিতার বাবা। তার ঘটনার দিন সেমিনার রুমে ঢুকতে চাইলেও পুলিশ জোর করে ঢুকতে দেয়নি এবং উল্টে তাদের পৃথক দুটি ঘরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। পুলিশের বিরুদ্ধে অভিযোগ এখানেই সীমাবদ্ধ নেই। রায়ের কপিতে বহু জায়গায় বিভিন্ন ব্যক্তির বয়ানে স্পষ্ট উল্লেখ রয়েছে, সঞ্জয় রায় একজন সিভিক ভলেন্টিয়ার। অনধিকারের পরেও পুলিশ ডিপার্টমেন্টে বাইক চালাতো সঞ্জয়। এসআই অনুপ দত্তের অনুমতিতেই পুলিশের 4th ব্যাটালিয়নে থাকতে পারত সে। রায়ের কপির একেবারে শেষ প্রান্তে উল্লেখ রয়েছে একটি চাঞ্চল্যকর তথ্য। সাক্ষী হিসেবে দেওয়া এক চিকিৎসক তার বয়ানে জানান, ঘটনার দিন তিনি রাতে খাবার খেয়ে হাত ধুতে যাওয়ার সময় দেখতে পান নার্সিং স্টেশনের পাশেই কিছু বহিরাগত শুয়ে রয়েছে। আরেক চিকিৎসক জানান, 9 আগস্টের আগের রাতে সেমিনার রুমে বিশ্রামের সময় এক মদ্যপ যুবক ঢুকে গেলে তিনি চিৎকার করেন। বিষয়টি চেস্ট মেডিসিন বিভাগের এইচওডিকে জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। গোটা ঘটনায় আরজিকর হাসপাতাল কর্তৃপক্ষের ব্যাপক গাফিলতির কথাও উল্লেখ আছে 172 পৃষ্ঠার রায়ের কপিতে। আরজিকরের তৎকালীন সুপার সন্দীপ ঘোষের ভূমিকাও উল্লেখ করে বিচারকের পর্যবেক্ষণ, কিছু একটা চাপা দেওয়ার চেষ্টা হয়েছিল বলেই মনে হয়। অর্থাৎ প্রশ্ন এখানেই, আরজিকরের ঘটনায় কি সত্যিই কিছু ধামাচাপা দেওয়া হয়েছে? ধামাচাপা দেওয়ার চেষ্টা হলে তদন্তে সিবিআই এর পরবর্তী পদক্ষেপ কি হবে? ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা। একই সঙ্গে এবার আপনাদেরকে শোনাবো নির্যাতিতার বাবা। আরজিকর কাণ্ডের রায় আসার পর, শিয়ালদহ আদালতের রায় আসার পর নির্যাতিতার বাবা আজকে ঠিক কি অভিযোগ করেছেন, ভালো করে এই প্রতিবেদন শোনার পর তার বাবার অভিযোগটি আবার নতুন করে শুনুন, দেখুন এই প্রতিবেদনের সঙ্গে কোনো বিষয়ে আপনারা যোগসাজশ পাচ্ছেন কিনা, অর্থাৎ কোন কোন অভিযোগগুলোর ক্ষেত্রে তার বাবা যা বলছেন সেই অভিযোগগুলো এই প্রতিবেদনের কোন কোন ক্ষেত্রে কার কার বয়ানের সঙ্গে মিলছে দেখুন। এই বিষয়টা নিয়ে মুখ্যমন্ত্রী দেখা গেল হাইকোর্টে যাওয়াই বলেছে, সেটা আমরা পুরো কালকে রায়ের কপি হাতে পাবো এবং পড়বো, দেখে আমরাই সিদ্ধান্ত নেব। ওনাকে অত ব্যস্ত হয়ে এগিয়েছে কোনো কিছু করতে হবে মুখ্যমন্ত্রীকে, কারণ উনি এতদিন যা করেছেন আর যেন উনি না করেন। আমাদের কাছে এটাই আমাদের অনুরোধ। ওটা উনি অনেক কথা বলতে পারেন, উনিই তো সমস্ত তথ্য প্রমাণ লোপাট করেছেন। ওনার সিপি, ওনার এসিপি পেজেন্ট থেকে সমস্ত অন্যায়গুলো করেছে, উনি সেগুলো দেখতে পাচ্ছেন না প্রথম থেকে। তিনি বলছেন মুখ্যমন্ত্রী, ওনার সিপি এবং তারই লোকজন তথ্য প্রমাণ লোপাট করেছেন, উনি যা করেছেন উনি যেন আর না করেন, এই অভিযোগ করছেন। এবং আপনারা দেখলেন যে প্রতিবেদনে নির্যাতিতার বাবা যে বয়ান দিয়েছিলেন সেই বয়ান যখন আরজিকরের রায়ে উল্লেখ রয়েছে এবং 1 নম্বরে নির্যাতিতার বাবার বয়ান রেকর্ড করা হয় এবং সেখানে খুব পরিষ্কারভাবে তিনি যা দাবি সেদিন করেছিলেন আজকেও রায়ের পর একই দাবি করছেন। আমরা আলোচনা শুরু করব। আমাদের সঙ্গে যারা অতিথি রয়েছেন আমি একটু পরিচয় করিয়ে দিই। আমার সঙ্গে রয়েছেন দীপঙ্কর সরকার, অধ্যাপক দীপঙ্কর সরকার, বিজেপি মুখপাত্র, আপনাকে স্বাগত জানাই। আমার সঙ্গে রয়েছেন চয়ন ভট্টাচার্য, সিপিএম নেতা। চয়নবাবু, আপনাকে স্বাগত জানাই। আমার সঙ্গে রয়েছেন কংগ্রেস মুখপাত্র সুভাষিস ভট্টাচার্য। সুভাষিস, আপনাকে স্বাগত জানাই। আমাদের অনুষ্ঠানে এক্ষুনি যোগ দিচ্ছেন মৃত্যুঞ্জয় পাল, তৃণমূল কংগ্রেস মুখপাত্র, আমি তাকেও আগাম স্বাগত জানাচ্ছি। আমি দর্শকদের একটু জানিয়ে রাখতে চাইবো যে আজকের এই আলোচনা কোনোভাবেই আরজি করে দেওয়া বিচারক অনির্বাণ দাসের রায়কে কাটাছেঁড়া করা নয়। বিচারক অনির্বাণ দাসের যে 172 পাতার রায়ের কপি, সেই রায়ের কপি পুঙ্খানুপুঙ্খ আমরা পড়তে গিয়ে যে যে ক্ষেত্রে মনে হয়েছে যে এগুলো দর্শকদের সামনে তুলে নিয়ে আসা প্রয়োজন, আমরা সেই তথ্যগুলোকেই দর্শকদের সামনে তুলে নিয়ে আসার চেষ্টা করছি। সঞ্জয় রায়ের বিরুদ্ধে যে তথ্য প্রমাণ পাওয়া গিয়েছে তাতে পরিষ্কারভাবে তিনি লিখেছেন, কনক্লুশনে এসে লিখেছেন যে সঞ্জয় রায় ধর্ষক, সঞ্জয় রায় খুনি, এতে বিন্দুমাত্র তার সন্দেহ নেই। কিন্তু প্রশ্ন সেখান থেকে উঠছে যে সঞ্জয় রায়ের যে ধারাগুলো দেওয়া হয়েছিল তাতে ফাঁসির সংস্থান থাকলেও কেন তিনি ফাঁসি না দিয়ে যাবজ্জীবন বা আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিলেন, এটাও কিন্তু আজকে আলোচনায় উঠে আসছে, কারণ অনেকেই এ নিয়ে বিষয়টি সামনে রাখার চেষ্টা করছেন। আমি প্রথমে দীপঙ্কর সরকারের কাছে চলে যেতে চাইব। দীপঙ্কর সরকার, আপনার কাছে আমার প্রশ্ন থাকবে যে নির্যাতিতার বাবা যে বয়ান দিয়েছিলেন, যে পুলিশের ভূমিকা, আজকেও আমরা শুনলাম তিনি কি বললেন, পুলিশের ভূমিকা আন্ডার স্ক্যানার। তিনি বলছেন পুলিশের ভূমিকা যা কাজ হয়েছে, পুলিশ যদি কোনো ভুল করে থাকে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে করেছে। নির্যাতিতার বাবা রায়ের পরে আজও বলছেন। দুটো জিনিস আমাদের নজর কেড়েছে। এক, এএসআই
অনুপ দত্ত, তার ভূমিকা এমনভাবে লেখা হয়েছে রায়ে, যারা বয়ান দিয়েছেন সেই বয়ান অনুযায়ী, যেখানে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে একজন প্রভাবশালী ব্যক্তি হিসেবেই অনুপ রায় সঞ্জয়কে বিভিন্ন সময় শেল্টার দিতেন, বাইক দেওয়ার ব্যবস্থা করতেন, আরজি করে যখন তখন ডেকে পাঠাতেন, এমনকি তার পার্সোনাল কাজেও এই সঞ্জয় রায়কে ব্যবহার করতেন। যেদিন এই সঞ্জয় রায় নিকৃষ্ট ঘটনা ঘটায়, সেদিনও তার নিজের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ডিপোজিট করতে সঞ্জয় রায়ের কাছে তিনি টাকা দিয়েছিলেন। আমি আপনার কাছে জানতে চাইছি, যে রাজ্য সরকার আজকে ফাঁসি চাইছে, যে রাজ্য সরকার দেবাংশু বসাকের বেঞ্চে আবেদন করতে চাইছে, সেই সরকারেরই অংশ পুলিশের মধ্যে থাকা 4th ব্যাটালিয়নের এসআই এই অনুপ দত্ত, তিনি সঞ্জয় রায়ের কার্যত কোট আনকোট গডফাদার বলা যেতে পারে। দেখুন, আজকে যে রায়ের কপি হাতে আসার পরে সবাই পর্যবেক্ষণ করেছেন, আপনারাও করেছেন এবং আমরাও করার চেষ্টা করেছি। কয়েকটি বিষয় এই রায়ের মাধ্যমে আসার ফলে এবং সাজা ঘোষণা হওয়ার পরে সেগুলো তথ্য আকারে যে বিষয়গুলো আসছে সামনে, এটা নিয়ে তো বড় বিষয়। যে প্রথমত হচ্ছে গিয়ে যে নথি জালিয়াতের বিষয়টা এই তদন্ত 190 পাতার বিষয় এসেছে। কেন নথি জালিয়াতে বলছি আমি? দেখুন, যে এন্ট্রিটা জিডিটা যখন 10:30টার সময় করার কথা হলো, সেই 10:30টায় জিডি যিনি করলেন, যার নামে জিডি হয়েছিল, তিনি কিন্তু থানায় উপস্থিত ছিলেন। ফার্স্ট একটা কথা, এই 190 পাতা রায় উল্লেখ। দ্বিতীয় হচ্ছে অভিযোগ দায়ের বিলম্ব। কেন নির্যাতিতার বাবা মাকে সন্ধ্যে 6টার সময় তার অভিযোগ দায়ের করতে থানায় নিল, তার আগে সকালবেলা থেকে কেন এত সময় এত ঘন্টা গেল, তাকে কেন অভিযোগ দায়ের করার জন্য টালা থানায় যেতে পুলিশ অফিসাররা সহযোগিতা করলেন না? ওখানে পুলিশটা কেন বাধা দিলেন, তাকে যেতে দিলেন না? প্রয়োজনে তাকে একটা ঘরের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করলেন, নিয়ে যাওয়ার চেষ্টা করলেন। সন্ধ্যে 6টায় হলো, আগের দিন রাত্রের ঘটনা, পরের দিন সন্ধ্যে 6টার সময় এফআইআর হচ্ছে। এত বিলম্ব কেন? কাকে বাঁচানোর জন্য এই বিলম্বটা? একটা প্রশ্ন থাকছি, আমি আপনাদের মধ্যে সকলের কাছে প্রশ্ন রাখছি, এই কাকে বাঁচানোর জন্য বিলম্ব? তৃতীয়ত, প্রমাণের অপব্যবহার। অফিসার রূপালী মুখার্জি একদম বলছি যে সঞ্জয়ের মোবাইলটা অ্যারেস্ট হওয়ার পরে নিয়ে গেছিল, সেই মোবাইল যে তদন্তকারী অফিসারদের কাছে না দিয়ে কেন থানায় অত সময় ফেলে রেখেছিল, অতদিন ফেলে রেখেছিলেন? সেই মোবাইলে কি তথ্য ছিল, কি ছিল সেগুলো জানি। এগুলো আমি আপনার কাছে এই আপনার বিবরণে যেগুলো উঠে এসেছে তার মধ্যে আমি পয়েন্টগুলো তোলার চেষ্টা করছি। এবং আরেকটা বিষয়, যে প্রমাণের অপব্যবহার এবং পৃষ্ঠাতালীয় তদন্ত, যে তদন্ত যে পৃষ্ঠা যে বিভিন্ন রকম ব্যাপার আসছে, গভীর তদন্ত না করে, যে এটা একটা ষড়যন্ত্র হতে পারে, এর পিছনে অনেক লোক যুক্ত থাকতে পারে, এত গভীরতা ভাবে বিচার না করে একটা স্বাভাবিক ভাবে বিচার করে, মানে এটা সামান্য ঘটনা সেরকম ভাবে যে সরকারি প্রিমিসেসের মধ্যে হসপিটালে কর্মরত একটা ডাক্তার, তিনি আমাদের ঘরের কন্যা, তাকে এইভাবে মারা হয়েছে, দর্শক, সেটা একটা স্বাভাবিক ভাবে তদন্ত করার চেষ্টা করে, যে একটা গভীরতা এর পিছনে চক্রান্ত থাকতে পারে কেন? তারপরে একটা বিষয়, যে সব থেকে বড় কথা, কেন তাহলে এই যে প্রমাণ লোপাট করার জন্য ঘরে কারা গেল, তাদেরকে পাঠালো কেন? কেন আজকে নির্যাতিতার বাবা নিজেই বলছেন যে সিপি এবং এসিপি তারা কেন তাকে এই ধামাচাপা দেওয়ার জন্য তারা পিছনে থাকলো? যদি চক্রান্তই না হতো, যদি সঞ্জয় একাই করতো, তাহলে তো এই তদন্ত যেখানে প্রমাণ যেখানে থাকবে সেই ঘরটাকে ভেঙে দেওয়ার জন্য নোটিশ পরের দিন হতো না। কেন পরের দিনই যেখানে ঘটনাটা ঘটলো সেই ঘরটা ভেঙে অ্যাবলিশ করে দেওয়ার চেষ্টা করলো? আমি কেন ওইখানের বাথরুমে, জাস্ট ওখানে বাথরুমে যে বেসিনে হাত ধোয়া হয়েছিল, রক্ত পড়েছিল, সেই বেসিনটাকে ভেঙে চুরে সেই রুমটাকে বিস্তার করলো? যদি সাধারণ সঞ্জয় হতো, তাহলে এতগুলো ঘটনা পিছন থেকে এই মমতা ব্যানার্জি পুলিশ এবং প্রশাসন। মৃত্যুঞ্জয় পাল, তৃণমূল কংগ্রেস মুখপাত্র, আমাদের অনুষ্ঠানে যোগ দিয়েছেন। মৃত্যুঞ্জয়, 172 পাতার এই কপিটা আজকে খুব মন দিয়ে পড়েছি, বিশ্বাস করুন, পৃথিবী উল্টে গেলেও আজকে 172 পাতা মন দিয়ে পড়েছি, কারণ এত বড় ঘটনা ঘটেছে, 172 পাতা পড়বো না? আমি পড়তে গিয়ে যেখানটায় প্রথম থমকে দাঁড়ালাম, সেটা হচ্ছে সিবিআই প্রথম যেটা বললো যে সঞ্জয় রায় একা অপরাধী, ধর্ষণখোর সঞ্জয় রায় করেছে, আর কেউ এখানে ছিল না। সিবিআই একেবারে কনক্লুশন টেনে দিয়েছে। তার যে অফিসার যিনি বয়ান দিয়েছেন তিনি বলছেন। কিন্তু সবচেয়ে বড় যেটা চাঞ্চল্যকর বিষয় লাগলো, একজন চিকিৎসক, তিনি সকাল 10টার সময় ওইখানে গেলেন, তিনি সম্ভবত মেডিকেল ইমার্জেন্সি ডিউটিতে ছিলেন সকালবেলা, ওই দিনই সকালবেলা তিনি জয়েন করলেন। জয়েন করার পর তিনি তাকে বয়ান দিতে বলা হয়েছিল, তিনি বয়ান দিলেন। এই রায়ের কপিতে উল্লেখ রয়েছে, সেখানে তিনি বলছেন, আমি যখন সকাল 10টার সময় ঢুকলাম, দেখলাম সেখানে মাত্র 2 জন রয়েছেন। তা কারা ছিলেন বলেছেন, একজন পুলিশ অফিসার ছিলেন, একজন হাসপাতালের বড় অফিসার ছিলেন। কিন্তু 12:45-এ তিনি যখন গেলেন, তিনি গিয়ে দেখলেন যে 12:45 ওখানে পুলিশ অফিসার সহ একগুচ্ছ লোকের ভিড়। সেই ছবি তো সামনে এসেছিল।
এবং যদিও পুলিশ পরে বলেছিল অমুক এই জামা পরা লোক, অমুক সেই জামা পরা লোক, অমুক, তা নিয়ে বিতর্ক রয়েছে, কিন্তু একটা অকারেন্ট স্পট, একটা ঘটনাস্থল, সেখানে এইভাবে ভিড় করে দাঁড়ানো যায় নাকি? পরে তো সিএফএসএল তার রিপোর্টে বলছে যে সেখানে সারফেসে, মেঝেতে কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি, যেটুকু যা পাওয়া গেছে সব ওই ম্যাট্রেস আর ওই চাদরের মধ্যে থেকে, সারফেসে কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি। বলি প্রথমত দেখুন, এই ঘটনার প্রথম দিন থেকে আমরা ফাঁসি চেয়ে এসেছি এবং 18 ঘন্টার মধ্যে যদি দেখে এখন অবধি যেই ঘটনাটা আপনি বলছেন যে একমাত্র ধর্ষণ এবং খুনের ঘটনায় যা প্রমাণ পাওয়া গেছে, সিবিআই বলেছে যে সঞ্জয় রায় প্রধান দোষী এবং সেই হিসাবে মৃত্যু সাজা দেওয়া হয়েছে, মানে যাবজ্জীবন। তো আমরা কিন্তু প্রথম থেকেই আমাদের বক্তব্য ছিল যে আমরা যে বা যারা দোষী এবং যারা এই ঘটনার সাথে যুক্ত তাদের ফাঁসি চাই। এবার এই যে কে বা কারা দোষী, এবং এটা তো মানে আমি সোমা বলছি, মানে সোমা সিনড্রোম বা 150 গ্রাম বীর্যের তত্ত্বের উপরে দাঁড়িয়ে হবে না। মানে বিচারক তার রায় দিয়েছেন এবং আমরা বিশ্বাস করি যে এই রায়ের ওপরে মৃত্যুদণ্ডটাই আমরা দাবি করেছিলাম। তো মৃত্যুদণ্ডটা হয়নি, কারণ বিচারকের কাছে যেই তদন্তকারী সংস্থা, তাদের প্রমাণ করার দায়িত্ব ছিল যে মানে এইটা মানে রেয়ার অফ দ্য রেয়ারেস্ট ঘটনা, সেটা প্রমাণ করতে পারেননি, সেটা তাদের ব্যর্থতা। এবার আপনি যে কথাগুলো বলছেন, আমার কথা হলো যে এই তদন্তটা, ট্রায়ালটা চলছে মানে শিয়ালদা কোর্টে, এবং শিয়ালদা কোর্টে আপনি জাজমেন্টটা গতকাল হয়েছে। এবার শিয়ালদা কোর্টের এই যে পুরো তদন্তটা যে ট্রায়াল চললো, একজন হলো, এখনো তদন্ত ক্লোজ হয়নি, কিন্তু সিবিআই এখনো সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারে এবং তদন্ত কিন্তু চলছে, তদন্তটা ক্লোজ হয়নি। এইবার এবং এই তদন্তের মনিটর কে করছে? সুপ্রিম কোর্ট সুমোটো করে তদন্তের মনিটর করছে। আপনি যে প্রশ্নগুলো করছেন বা যেই ধরুন, বা এই যে এখানে বলছেন কাকে আটকানোর জন্য হচ্ছে, কাকে আড়াল করার জন্য হচ্ছে, এতগুলো যে কথা বলা হচ্ছে, এই যে আড়াল করার তথ্য বা এইগুলো প্রমাণ করার জন্য ভারতবর্ষের নাম করা সব আইনজীবী, যেমন ধরুন এই বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মতো, যে ফাঁসিতে বিশ্বাস করে না, এরকম আইনজীবীও, তিনিও ছিলেন সুপ্রিম কোর্টে, তিনিও এই ধরনের কথা প্রমাণ করতে পারেন। বৃন্দা গ্রোভার এখন নয় নিজেকে উইথড্র করে নিয়েছেন এই কেস থেকে, বৃন্দা গ্রোভার আমরা দেখেছি ছিলেন, তিনিও এই কথাগুলো বলতে পারেন। মৃত্যুঞ্জয়, আমি তোমার কথা সব মেনে নিচ্ছি, আমি একদম স্পেসিফিক সিএফএসএল এর তথ্য এই রায়ে সিএফএসএল এর আধিকারিক বলছেন যে সারফেসে কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি, ধস্তাধস্তির প্রমাণ পাওয়া যায়নি। না ঠিক একদম। এখন সেই প্রমাণ যদি পাওয়া যায়নি, ধরুন এই যে স্যাম্পেলগুলো কালেক্ট করতে হয়, এই স্যাম্পেলগুলো কালেক্ট করার পরে সেইগুলো পাঠাতে হয় ল্যাবে এবং তার রিপোর্ট আসে, এবং এই রিপোর্টেই কিন্তু, এবং সিএফএসএল এর তুমি আজকে যে রায়ের রিপোর্টগুলো পেয়েছো, এই যে রায়ের রিপোর্টের মধ্যে কিন্তু পরিষ্কার লেখা আছে, ফ্রম দ্য অ্যানালাইসিস অফ দ্য নিপল সোয়াব ইট অ্যাপিয়ার্স দ্যাট it contain 100% DNA profile of the accused Sanjay Rai and there was obviously full DNA profile of the victim. তার মানে 100% কিন্তু ম্যাচ হয়েছে সঞ্জয় রায়। না তাতে তো কারণ সেটাতে কেউ অপোজ করছে না, অপোজ করছে, কে অপোজ করছে বলছে না। গতকাল কত বড় বড় ডাক্তারকে বলতেলাম সঞ্জয় রায়কে বলির পাঠা করা হচ্ছে, সঞ্জয় রায়কে মানে সঞ্জয় রায়কে সামনে রেখে অনেককে পাস করিতেছে। কে বলছে? কত বড় বড় বামপন্থী নেতাদের বলতে দেখলাম যে আর কে আছে, সঞ্জয় রায় তো সামনে বলির পাঠা। এ তো মানে সঞ্জয় রায়কে শহীদের মর্যাদা। আপনি বলছেন, আপনাদের চ্যানেলের ক্যামেরাম্যান হয়তো কালকের ফুটেজে পেয়ে যাবেন, কত জুনিয়র ডাক্তার বলেছে, কত নেতা নেত্রীরা বলছে সঞ্জয় রায়কে শহীদের মর্যাদা দেওয়া হচ্ছে। আপনি কি করে বলছেন যে সঞ্জয় রায়কে বলা হচ্ছে না? সঞ্জয় রায় ছাড়া আপনি যে বলছেন এভিডেন্স পাওয়া যায়নি, এবং এই এভিডেন্স পাওয়ার জন্য যে সিএফএসএল এর রিপোর্ট, তাতে নিশ্চিতভাবে কিছু জায়গায় কন্টামিনেটেডের চান্সেস আছে, আমি এটা মানে বলছি। এবং সেখানে যে বলা হচ্ছে যে একটা নিপল সোয়াবের সাথে খুব সামান্য পার্সেন্টেজ হলেও একজন ফিমেল ডিএনএ মানে পাওয়া যাচ্ছে, এবং সেটা কিসের সামান্য হলো, কিন্তু সেটা এই যে কন্টামিনেটেড হওয়ার যে চান্সেস, সেইটা তো কিভাবে নেওয়া হচ্ছে সেইটাকে কোর্টের উপরে ছেড়ে দিচ্ছে কিন্তু সিএফএসএল, যে কোর্ট মানে আদালত বিচারক বিচার করুক যে এটা
কাউকে মানে আটকা মানে কোনো ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত সেটা তদন্তে প্রভাব পড়বে কি পড়বে না সেটা বিচারক সবচেয়ে বড় বিষয় কি সঞ্জয় কেউ যদি মনে করেন সঞ্জয় অপরাধী নয় তাতে কারোর কিচ্ছু যায় আসে না। এই স্টুডিওতে বসে আমি নিজে দায়িত্ব নিয়ে বলছি, কেউ যদি মনে করেন সঞ্জয়কে তারা শহীদের তকমা দেবেন তারা দিতে পারেন, কিন্তু আমরা প্রত্যেকে ভারতবাসী একসুরে মনে করি যে সঞ্জয় রায় অপরাধী, সঞ্জয় রায় অপরাধী, সঞ্জয় রায় ধর্ষণ খুন করেছেন। কিন্তু সঞ্জয় রায়ের সঙ্গে ওইখানে সঞ্জয় রায় যদি একাই কাণ্ড ঘটিয়ে থাকেন তাহলে তার সারফেসে কোনো প্রমাণ থাকবে না। সৈকত তোমাকে ধন্যবাদ, কিন্তু আমার বক্তব্য হলো যে সারফেসে সঞ্জয় রায় কি ছাদ ফুঁড়ে নামলো? না 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 নামলো না। এবার প্রথম কথা হলো যে তুমি বললে না যে 10টার পরে 12:45 এতগুলো লোককে গিয়ে দেখা গেছে। আমি তোমার দায়িত্ব নিয়ে বলছি, যারা আন্দোলনের মুখ হয়েছিল পরবর্তীকালে, প্রথম 7 দিন নয় 7 দিনের পরে যারা এই আন্দোলনের মুখ হয়েছিল, ওই 12:45 সময় ওরকম আন্দোলনের অনেক মুখ সেইখানে ঢুকে গেছিল। এবার অনেক ক্ষেত্রে হয় কি যে মানে কোন একটা জায়গায় দায়িত্ব মৃত্যুঞ্জয় পুলিশের ছিল, কোন একটা জায়গায় কোন একটা ইনসিডেন্ট ঘটলো, না না ডেফিনেটলি সিল করার আগেই অনেকে পৌঁছে যায়। অনেক ক্ষেত্রে ধরো কোন একটা সুইসাইড হয়েছে আরজি করের মতো একটা জায়গায়, সেখানেই তো সবচেয়ে না 10:10 পুলিশ খবর পায়, না না 10:10 পুলিশ খবর পায়। পুলিশ 10:10 আগে উনি তো নিজে বলছেন 10টার সময় আমি স্পটে গিয়ে দেখছি কেউ নেই। আমি তোমায় বলছি 10:10 পুলিশ গেলে তারপরে কি করে এত লোক ঢুকে যেতে পারলো? এবার কথা হলো যে 10:10 আগেও কতজন গেছিল, সেইখানে কিভাবে তথ্য প্রমাণ, কারণ কোন জায়গা এই ক্রাইম স্পটে যদি আগেও কেউ পৌঁছয়, আরজি করের মতো একটা জায়গায় এই ধরনের ঘটনা ঘটেছে এবং সেইখানে অনেক মানুষের আনাগোনা তুমি 10:10 আগেও হতে পারে এবং 10:10 থেকে 12:45 ইন বিটুইনও হতে পারে। এবার কথাটা হলো বিস্ফোরক কথা বলছেন, তার মানে ধরে নিতে হবে যদি ওখানে কোনো তথ্য প্রমাণ লোপাট হয়ে থাকে সেটা 10টারও আগে হয়ে থাকতে পারে। না তুমি কথাটা বুঝছো, ধরো আমাদের বাড়িতেও এটা কিন্তু বুঝতে হবে, ধরো কারো বাড়িতে আমাদের পাড়া প্রতিবেশী যারা আমরা এই ধরনের মানে যারা দেখেছি ধরো সুইসাইড হয়েছে, তুমি দেখবে পুলিশ পৌঁছনের আগেও কিন্তু অনেকে স্পটে পৌঁছে যায়। আমি অস্বীকার করছি না, এটা কিন্তু তুমি এখানে যারা আমরা রেগুলার মানে জনসংযোগের সাথে যুক্ত, এখানে একজন তরুণী চিকিৎসককে ভোর রাতে ধর্ষণ করা হলো, তার নিচে আউটপোস্ট রয়েছে, সেই আউটপোস্ট 10টার সময় 10:10 জানতে পারলো। আমার কথা হলো তুমি ধর্ষণ হয়েছে খুন হয়েছে যতক্ষণ না তুমি এইটা যাচ্ছে কেউ এক্সামিন করছে, খালি চোখে দেখেই প্রথমে বুঝতে পারবে না যে ধর্ষণ খুন হয়েছে। একজন ডক্টরের পক্ষে হয়তো বোঝা সম্ভব, যেভাবে পড়েছিল ডেড বডি, আমি একদমই বলছি সংলগ্ন অবস্থায় দেহে কোনো কাপড় নেই এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে দেহে আঘাতের চিহ্ন। একদম আমি সেটাই বলছি, এটা বোঝার জন্য কারণ কোনো বিজ্ঞ হওয়ার দরকার নেই। একজন মেডিকেল যখন মেডিকেল অফিসার, আমি সেটাই তো বলছি, তোমার কথার সাথে আমি একমত হচ্ছি যে একজন মেডিকেল অফিসার যখন দেখবেন তখন তিনি নিশ্চিতভাবে বুঝবেন, কিন্তু একজন সাধারণ মানুষ দেখি সবসময় বুঝতে পারবে তার না, কিন্তু একজন মেডিকেল অফিসার দেখলে ডেফিনেটলি বুঝবে। আমি সেখানে দাঁড়িয়ে বলছি এই ধরনের বিরলের মধ্যে বিরলতম ঘটনা, এতে ফাঁসি হওয়াই উচিত এবং আমি একমত। ঠিক সেখানে প্রমাণ করার দায়িত্ব কিন্তু সিবিআইর ব্যর্থতা আমরা আলোচনা করতে পারি, বলা উঁচু করে আমরা আলোচনা করতে পারি হাজার, কিন্তু তথ্য প্রমাণ করার দায়িত্ব বিরলের মধ্যে বিরলতম সিবিআইর দায়িত্ব ছিল, সিবিআই সেখানে ব্যর্থ। হ্যাঁ, আমি যে বিষয়টা আবার আনতে চাইবো আবার সামনে, সেই অনুপ দত্তের কথা। আমি আজকে কথা বলেছিলাম, আমাদের প্রতিনিধিকে পাঠিয়ে আমরা কথা বলেছিলাম, এই সঞ্জয় রায়ের যিনি আইনজীবী ছিলেন, দুজন আইনজীবী ছিলেন, তার মধ্যে একজন আইনজীবী ছিলেন কবিতা সরকার। তিনি প্রকাশ্যে বলছেন আমার কোনো ভয় নেই, সঞ্জয় রায়ের হয়ে দাঁড়িয়েছি, কারণ যে অপরাধীরও একজন আইনজীবী পাওয়ার অধিকার রয়েছে। লিগাল এইড ফোরামের পক্ষ থেকে তিনি আইনজীবী হিসাবে দাঁড়িয়েছিলেন। তিনি যে তথ্য আজকে তুলে দিচ্ছেন সেটা ভয়ঙ্কর তথ্য। আমি বলছি সিবিআই কেন অনুপ দত্তকে তারা বাইপাস করে গেলেন? তাদের একবার মনে হলো না যে অনুপ দত্ত এত প্রভাবশালী, সঞ্জয়ের সঙ্গে এত ভালো সম্পর্ক, সেই অনুপ দত্তকে হেফাজতে নেওয়া প্রয়োজন? কে অনুপ দত্তকে কেন এখনো পর্যন্ত শুধু একবার দুবার জিজ্ঞাসাবাদ করে তাকে ছেড়ে রাখা হলো? আমি শোনাবো আপনাদের সঙ্গে একটা চাঞ্চল্যকর বয়ান বা বক্তব্য যে কি বলছেন সঞ্জয় রায়ের আইনজীবী, শুনুন। 8 তারিখ আর 9 তারিখের যে সন্ধিক্ষণের যে রাত্রিবেলা, তাতে ডেকে পাঠিয়েছিলেন আপনার অনুপ দত্ত, যিনি এসআই পদে আছেন। উনি হলেন ওয়েলফেয়ার বোর্ডে।
মানে পুলিশ ওয়েলফেয়ার বোর্ডে, তাহলে উনি আছেন এবং সঞ্জয় ওনারই নির্দেশে বারাকে থাকতো এবং ওনারই নির্দেশের সব কাজগুলো করে বেড়াতো। মানে সেখানে অনুপবাবুর কিছু পার্সোনাল কাজও উনি করেছে। অর্থোপেডিক ওটি হওয়ার কথা ছিল এবং সেই ওটিগুলো অনেক রাত করে হয়েছিল। তাদের কোন কোন বেডে স্থানান্তরিত করা হয়েছে এবং তাদের কি কন্ডিশন সেটা জানার জন্যই সঞ্জয়কে মূলত পাঠানো হয়েছিল। কিন্তু সঞ্জয় তো 12টার আগেই মানে ছেড়ে চলে গেছিল, হসপিটাল ছেড়ে। কিন্তু পরবর্তীকালে যখন এই 4:03 তাকে ঢুকতে দেখা গেল, তাহলে সেটা কিন্তু সঞ্জয় বলছে আমি অনুপবাবুর কথাতেই ওখানে এসেছিলাম। তাহলে তিনি যখন অনুপবাবুর কথাতে গিয়েছিলেন, যে অনুপবাবু, একটা ছবি আপনাদের দেখাই, সিবিআই দপ্তরে ঢোকার সময় সংবাদ মাধ্যমকে দেখে তিনি কিরকম দৌড় দিয়েছিলেন। আরে বাবা, আপনি কোনো অপরাধ করেননি, আপনি দৌড়বেন কেন? বিনা কারণে কেউ দৌড়য় নাকি? দেখুন ওই ছবিটা একবার মনে করে আপনাদেরকে, একটু দেখুন ফুল ফ্রেম। এই যে দেখুন, সংবাদ মাধ্যমকে দেখে সে কি দৌড় অনুপবাবুর। কেন দৌড়চ্ছিলেন? কিসের ভয় অনুপবাবু আপনার? আমি এটা একটু জানতে চাইবো আপনার কাছে। আমি চয়নদা আপনার কাছে জানতে চাইবো, এই অনুপ দত্ত, তিনি পুলিশের ওয়েলফেয়ার বোর্ডের বড় পদে রয়েছেন। উনি যে কোনো সময় সিভিক ভলেন্টিয়ারকে 4th ব্যাটালিয়নের মতো গুরুত্বপূর্ণ জায়গায় তিনি থাকতে দিতে পারেন। পুলিশের অফিসিয়াল বাইক তিনি ব্যবহার করতে দিচ্ছেন। সিবিআই একবার মনে হলো না অনুপবাবুকে ডেকে একটু চা জল খাওয়াই, একটু ভালো করে গল্প করি খানিকক্ষণ? অনেক নেতাকে তো অনেক সময় ডাকে সিবিআই, একটু অনুপবাবুকে ডাকলে বোধহয় অনেক কিছু তথ্য পাওয়া যেত। অনুপবাবু তাকে ডেকে পাঠিয়েছিলেন বলে সঞ্জয় রায় বলছেন। যখন সঞ্জয় রায় শুধুমাত্র অ্যাকিউজড, তার বয়ান নেওয়া হচ্ছে, তিনি বলছেন তিনি তখনও দোষী সাব্যস্ত হননি। ফলে কোথাও কি আপনার মনে হচ্ছে যে অনুপবাবু বোধহয় ধরাছোঁয়ার বাইরে চলে গেলেন? অনুপবাবুকে আবার কেউ বলেনি তো ফোন করে সকালবেলা ওখানে যাওয়ার জন্য? দেখুন, সকালবেলায় কে কি করেছিলেন না করেছিলেন, আপনারা যদি গতকাল থেকে তো আপনারা বাইক নিচ্ছেন নির্যাতিতার বাবা মার, তারা অনেকখানি কিছু বলে দিয়েছেন, সেখানে খুব বেশি ডিফেন্ড করার জায়গা অনেকেরই থাকবে না। আমি এখানে খুব স্পষ্টভাবে জানাতে চাইছি যে এখানে দুটো জায়গাতে অসঙ্গতি আমরা দেখতে পাচ্ছি। আপনি অনুপবাবুর কথা বললেন, তো অনুপবাবুর অর্ডারে যদি এসে থাকেন, যেগুলো বলছেন আপনাদের এই আইনজীবীকে বলতে শুনলাম, সেই কাজগুলো কি সঞ্জয় রায়ের করার কথা? ওটি হয়েছে, রাত্রির ওটি হয়েছে, দ্যাট ভেরি ফাইন। ওটি হয়েছে, সেখানে কে কোন বেডে যাবেন এটা কি সিভিক ভলান্টিয়ার কেউ সেটা সে দেখবে? কখনোই নয়। আর আমি ধরে নিচ্ছি অনুপবাবু সোশ্যাল ওয়েলফেয়ারের দায়িত্বে আছেন পুলিশের পক্ষ থেকে। এই রোগীদের বিবরণ কি, এরা কি পুলিশের স্টাফ ছিলেন? না, পুলিশের স্টাফ থাকলে তো ওখানে তো আলাদা করে ওই লেভেলের সিভিক ভলান্টিয়ার যাবে না, ওটির পরে সিভিক ভলান্টিয়ার যাবে না, যাবেন আরেকটু উপরের লেভেলের অফিসার, অন্তত মিনিমাম একজন কনস্টেবল যাবেন। এই ঘটনাগুলো আমাদের কাছে খুব স্পষ্ট খুব স্বাভাবিক মনে হচ্ছে না। এক, দুই, যেটা সেটা হচ্ছে কি, আপনারা দেখুন মাল্টি ইনস্টিটিউশনাল যে মেডিকেল বোর্ড ছিল, যেটা সিবিআই এর নির্দেশে আদর্শ কুমারের নেতৃত্বে গঠিত হয়েছিল, ওনার নির্দেশেই, সেখানকার যে রিপোর্ট পাচ্ছি সেখানে বলছে ধস্তাধস্তি হয়েছে, নির্যাতিতা প্রতিরোধ করেছে, কিন্তু অদ্ভুতভাবে সিএফএফ এর রিপোর্টে দেখা যাচ্ছে যে ধস্তাধস্তির চিহ্ন নেই। এই ব্যাপারটা দুটোর জিনিসের মধ্যে আপনারা কন্ট্রাডিকশন তো পাচ্ছি। এবং দ্বিতীয় হচ্ছে কি, এই এমআইএ এমপি এর রিপোর্টটা কিন্তু সিবিআই সযত্নে এড়িয়ে গিয়েছে। এই এড়িয়ে যাওয়াগুলো নিয়ে আমাদের সমস্যা তৈরি হয়েছে, সংশয় তৈরি হয়েছে। দুই, তিন, যেটা আমি নির্দিষ্টভাবে বলছি যে এটাও চিন্তার কারণ হচ্ছে যে তাহলে যদি মেয়েটি কোনো ধস্তাধস্তি না করে থাকে, তাহলে একজন ডাক্তার কেন, তিনি তো জানেন যে এই ধরনের ঘটনা ঘটছে, তিনি অনেকটা ওয়াকিবল, সাধারণ মানুষ নন তিনি, তাহলে তিনি কেন করলেন না? তার মানে তিনি কি এইরকম অবস্থায় ছিলেন যে তাকে তিনি আর নিজেকে বাঁচানোর মতো অবস্থায় ছিলেন না? তার মানে কি ঘটনাটা অন্য কোথাও ঘটেছে? অন্য কোথাও ঘটেছে বলি তো, কারণ প্রথমেই তো সিবিআই বলেছিল যে আমরা যা পাচ্ছি, যে রিপোর্টে সিএফএফ এর রিপোর্টে, যে জায়গাটাকে করা হয়েছে, বদলে দেওয়া হয়েছে, প্লেস অফ অকারেন্সকে বোঝা যাচ্ছে না, সে কারণে অনেক আইনজীবী বলছেন যে যদি প্লেস অফ অকারেন্স বদলে যায় তাহলে এই বিচারে কি পরিণত হতে পারে, আমাদের সংশয় রয়েছে। এবং পাশাপাশি যেটা রয়েছে, আমি নির্দিষ্টভাবে বলছি, 3 জন পুলিশ কর্মচারীর কথা উঠেছে। 3 জন পুলিশ কর্মচারী যারা ওই দিন গেটে আউটপোস্টে ডিউটিতে ছিলেন, তারা
প্রথম থেকেই হাইপার অ্যাক্টিভ ছিলেন, যেটা মানে রায়ের প্রথমেই উল্লেখ করেছেন বিচারপতি। এবং পাশাপাশি যেটা নির্দিষ্টভাবে বলা, আত্মহত্যার খবর দেওয়া, আত্মহত্যার খবর কে দিয়েছিল, এবং যখন ফাইন্ড আউট করে বলা হয় যে আমরা দেখতে পাচ্ছি যখন অলরেডি ইনফর্মড পুলিশ যে একজন মৃত অবস্থায় মানে মৃত অবস্থায় পাওয়া গেছে, তখন কিন্তু লেখা হয়েছে যে একজন চিকিৎসককে অচৈতন্য অবস্থায় পাওয়া গেছে। এই রিপোর্টিং এর মধ্যেও যথেষ্ট অসঙ্গতি আছে বলে আমরা মনে করছি। কাজেই আমরা যেটা বলছি, দেখুন নীতিগতভাবে আমরা রাষ্ট্র কোনো হত্যার সঙ্গে যুক্ত হোক সেটা আমরা চাই না বলে আমরা ফাঁসির বিরোধী, সেটা অন্য প্রসঙ্গ, কিন্তু বিচারটা সঠিকভাবে হোক, বিচারটা সঠিকভাবে হোক। সঞ্জয় রায়কে শহীদের মর্যাদা অন্তত আমরা দিতে রাজি নই। সঞ্জয় রায় অবশ্যই দোষী, সঞ্জয় রায়ের বিরুদ্ধেই সমস্ত প্রমাণ গেছে, অনেকগুলো প্রমাণ গেছে, কিন্তু আমি এখন খুব স্পষ্টভাবে জানাতে চাইছি যে কেন এই ধরনের ঘটনাগুলো, এই ধরনের যে অসঙ্গতিগুলো, ধনঞ্জয়ের ফাঁসি তো আপনাদের সময়ই হয়েছে। আমরা নীতিগতভাবে সিপিআইএম পার্টি ফাঁসির বিরোধী, এবং এটা কিন্তু 2007-08 পর থেকে আমাদের পার্টিতে এই সিদ্ধান্তটা হয়েছে, মাঝখানে কিছু ঘটনা ছিল না। আমাদের যে জায়গাটা, আমরা এখান থেকে অবস্থান স্পষ্ট করছি যে আমরা ফাঁসির বিরোধী হলো, সঞ্জয় রায় যে দোষী এই নিয়ে আমাদের কোনো বিতর্ক নেই, কিন্তু কারা ছিল সেই সঙ্গে, একা সঞ্জয় রায় এই ঘটনা ঘটাতে পারে। আমাদের রিপোর্টগুলো পোস্টমর্টম, দ্বিতীয়বার পোস্টমর্টম রিপোর্ট পোস্টমর্টম করতে দেওয়া হয়নি বলে সমস্যা হয়ে গেছে, বাবা মার নির্দেশ অনুরোধ সত্ত্বেও। এবং যেটা বাবা মা গতকাল বলছেন, কিন্তু চয়নবাবু আপনারা বলছেন এই ঘটনা বিরলের মধ্যে বিরলতম, কিন্তু ভারতবর্ষের আইন বলছে বিরলের মধ্যে বিরলতম অপরাধের ক্ষেত্রে ফাঁসি অবধারিত। তাহলে এবং পশ্চিমবঙ্গের অপরাজিতা বিলও তাই বলছে, তাহলে তো এ তো দ্বিচারিতা হয়ে যাচ্ছে। আপনারা চাইছেন বিরলের মধ্যে বিরলতম, অথচ আপনারা ফাঁসি চাইছেন। আমরা ফাঁসির বিরোধী, আমরা নীতিগতভাবে বিরোধী, সংবিধানের বিরোধী তো আমরা নই। সংবিধানে যদি থাকে তাহলে সে সাজা হবে। আমরা বিরোধী বলে কি কেউ কখনো ফাঁসি হয়নি নাকি এর মাঝখানে? 2008 বা 2009 পরে কি ভারতবর্ষে ফাঁসি হয়নি? হয়েছে। আমাদের বক্তব্যটা আমরা জানালাম, কিন্তু ঘটনা থেকে বিরলের মধ্যে যে বিরোধম হয় সেই অনুযায়ী ভারতীয় রাজনৈতিক দল, তার তো ভারতবর্ষের আমাদের এক্ষেত্রে আমাদের কোনো এই ক্ষেত্রে আমরা বক্তব্য জানাতে পারি, এর বাইরে কিচ্ছু নয়। তো কোনো বিরোধিতা করো, সংবিধানে যেটা আমি একটু একটা ছোট্ট বিরতিতে যাব। বিরতির পর আমি ফিরে এসে অবশ্যই কংগ্রেস মুখপাত্রের কাছে যাব। খুব গুরুত্বপূর্ণ আজকের শোয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকটা নিয়ে আমি ফিরছি একটা ছোট্ট বিরতির পর, যে ওই রাতের ঘটনার আগের রাতে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। ফিরে এলাম বিরতির পর, আর বিরতির পর ফিরে এসে আমি একটু সুভাষিস দা আপনার কাছে যেতে চাইবো। আমরা রায়ের কপি পড়তে গিয়ে দেখলাম যে একজন বয়ানদাতা, তিনি তার বয়ানে সাক্ষী হিসাবে তিনি বলছেন, একদম রায়ের শেষের দিকে যেখানে উল্লেখ করা রয়েছে, এবং এটাকে স্পেশালি উল্লেখ করা হয়েছে যে ওই 9 তারিখের আগের রাতে যখন একজন তিনি চিকিৎসক, তিনি দেখেন যে তিনি ওই সেমিনার রুমে শুয়েছিলেন রেস্ট করার জন্য, তখন এক মদ্যপ অবস্থায় ইনটক্সিকেটেড এক ব্যক্তি তিনি ঢুকে যান এবং চিৎকার করাতে তিনি বেরিয়ে যান। তিনি প্রশ্ন তোলেন যে ওইখানে ক্রমাগত বিভিন্ন সময়ে বহিরাগতদের আনাগোনা থাকে, এবং এটা নতুন নয়, এটা প্রায়শই লক্ষ্য করা যায়, যে কেউ যে কোনো ডিপার্টমেন্টে ঢুকে যেতে পারে। সঞ্জয় তো পুলিশের লোক ছিল, সিভিক ভলেন্টিয়ার ছিল, অনেক বড়। এটা কি কোথাও একটা বিরাট ল্যাক নয়? একটা সরকারি হাসপাতালে মহিলা 36 ঘন্টা ডিউটি করছেন একজন চিকিৎসক, আর সেখানে ইনটক্সিকেটেড অবস্থায় একজন লোক ঢুকে যাচ্ছেন। কে বলতে পারতো যে ওই রাতেই কোনো ঘটনা ঘটে যেতে পারতো? এবং সবচেয়ে বড় অভিযোগ, যখন এটা এইচওডি চেস্ট মেডিসিনকে জানানো হয়, তিনি কোনো ব্যবস্থা নেননি। যদি তিনি সেদিন নড়ে চড়ে বসতেন, কে বলতে পারতো পরের দিন 9 তারিখে এই ঘটনা ঘটতো না? না, এবার আমি বলবো। হ্যাঁ বলুন। ব্যাপারটা যেটা হচ্ছে, আমরা খুব হতাশ হয়েছি তদন্তে যেভাবে সিবিআই তাদের জমা দিয়েছে তদন্ত রিপোর্টটা অত্যন্ত দুঃখজনক। চয়ন কিছুক্ষণ আগে বলছিল না, ফোন গেছিল অভয়ার বাড়িতে তার মা বাবার কাছে, যে আপনার মেয়ে একবার গেছে অসুস্থ বলে, আরেকবার গেছে যে সুইসাইড করেছে। তখন সেই ভদ্রমহিলাকে সিবিআই কি একবারও ডেকেছে? বা কিছুক্ষণ আগে তুমি বলছিলে অনুপ দত্ত কি একবারও ডেকেছে? আসলে এই তদন্তটাই খুব নিরাশাজনক, আশাব্যঞ্জক তদন্ত হয়নি বলেই ফল এরকম এসছে যে যাবজ্জীবন হয়েছে। এটা তো ঠিক যে
কোর্টের কাছে এভিডেন্সটা সবচেয়ে বড় ব্যাপার। কে কি বলেছে, কোন ঘরে কে কতদিন থাকতো, কি জুয়া খেলা হতো না মদ খাওয়া হতো, এগুলো সবই হলো মুখের কথা। যতক্ষণ না এভিডেন্স দেওয়া যাচ্ছে কোর্টের কাছে, কোর্ট তার বিচার সেইভাবেই সরিয়ে দেবে বা শুনবে না। ব্যাপারটা যেটা হচ্ছে সেটা হলো সরকারের সদিচ্ছা কতটা ছিল। আমরা পরপর কতগুলো ক্রনোলজিক্যাল যদি আমরা ইনসিডেন্টস দেখি তাহলে বোঝা যাবে যে সরকার বিভিন্ন ক্ষেত্রে খুব একটা মানে রেপিস্টদের সাজা দেওয়ার ক্ষেত্রে খুব একটা সক্রিয় ভূমিকা আমাদের রাজ্য সরকার নেননি। আমি একটা হাঁসখালির কথা বলি। হাঁসখালিতে একটি মেয়ে, নাবালিকা মেয়েকে মানে রেপ করেছে এবং তাকে হত্যা করেছে এবং তাকে একটা আনঅথরাইজ শ্মশানে পুড়িয়ে দিয়েছে। এই কেসে একটা লোকেরও সাজা হয়েছে কি? একটা লোকেরও কেউ জেলে আছে কি? না, নেই। আপনি এক্ষুনি সৈকত দেখে নিন গুগল করে, সাইটে গিয়ে পাবেন না। কারণ হলো সরকার চায়নি, তাই হাঁসখালির লোকেদের সাজা হয়নি। এবার ঘটনা যেটা হলো, হাঁসখালিতে যারা প্রধান এর মধ্যে প্রধানের ছেলে জড়িত ছিল তারা স্কট ফ্রি, তারা আরামসে ঘুরে বেড়াচ্ছে। আমি আরেকটা মানে ঘটনা সাইট করছি, সেটা হলো ঝালদা পুরসভায় এক ওসি তপন কান্দুর ভাইয়ের ছেলেকে ফোন করে বলেছিল তোমার কাকাকে বলো জয়েন করতে, আমি ওকে ভাইস চেয়ারম্যান করে দিতে পারবো ঝালদার পৌরসভার। সিবিআই হলো কেসটায় তপন কান্দু মারা যাওয়ার পরে। তারপরে সেই পুলিশকে 7 দিনের মধ্যে ক্লিন চিট দিল। যেই পুলিশ ফোন করে বলছে খুনের কিছুদিন আগে, 7 দিন আগে, যে ওকে জয়েন করতে বলো তৃণমূলে, আমি ওকে ভাইস চেয়ারম্যান করবো, তাহলে সেই পুলিশ অফিসারকে জিজ্ঞাসাবাদের পর 7 দিনের পর ক্লিন চিট দিল। তার মানে যখন সিবিআই এর কোনো তদন্ত রাজনৈতিকভাবে পরিচালনা করা হয় বা রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হয় সিবিআই এর তদন্ত, তাহলে তার রেজাল্ট এরকমই আসবে, সঞ্জয়ের মতনই আসবে। ফাঁসি চাইলেও ফাঁসি হবে না, প্রমাণ করতে হবে যে ফাঁসির প্রয়োজন আছে। তার মানে আপনি বলছেন সিবিআই রাজ্য বোঝাপড়া হয়েছে? আমি বলিনি, পরপর বলিনি। সিআইডি তো বলছেন যে মমতা ব্যানার্জি বলেছেন যে এটা যদি সিআইডির কাছে থাকতো তাহলে আমি ফাঁসি করে দিতাম। ঝালদার কেসে কেউ দোষী সাব্যস্ত হয়নি, হাঁসখালির ব্যাপারে কাউকে ফাঁসি করতে পারেনি, কামদুনিতে কাউকে ফাঁসি করতে পারেনি, তারাও এখন পেরোলে মুক্ত আছে, জামিনে মুক্ত পেয়েছে হায়ার কোর্ট থেকে। তাহলে চার্জশিট বানিয়েছে হলো রাজ্য সরকারের পুলিশ, সেইখানে যদি ল্যাপস থাকে তাহলে পরে খুব স্বাভাবিক কারণে কোর্ট তো তাদের মুক্তি দেবেই। এবার ব্যাপারটা যেটা হয়েছে সেটা হলো আমরা সিবিআই এর ব্যাপারে প্রথম দিন থেকে যখন আপনারা জিজ্ঞাসা করেছিলেন যে সিবিআই কে যে আপনার কি মনে হয় এটা সঞ্জয় রায়ের একা কাজ, তখন সিবিআই বলেছিল না, কখনোই না, আমাদের যা মানে অবজারভেশন তাতে এই কাজ একা করা যায় না। তাহলে এই সিবিআই যখন কিনা চার্জশিট দিল তখন সঞ্জয় রায়কেই শুধু কেন দোষী সাব্যস্ত করলো? কেন মানে বললো না যে না একটা একা হয় কি করে? একটা ছেলে কি করে একটা মহিলাকে এইভাবে রেপ করতে পারে যেখানে বিভিন্ন জায়গাতে মানে মানে ক্ষতচিহ্ন পেয়েছে, দাঁতের চিহ্ন পেয়েছে, নখের চিহ্ন পেয়েছে এবং নখের ডিএনএ ফিএনএ কোথায় কি হয়েছে, ফরেন্সিক ল্যাবে কি হয়েছে, কি প্রমাণ হয়েছে, আমি নিটিগিটি জানি না কি দিয়েছে না দিয়েছে। কিন্তু আমার খুব সন্দেহ হয় যদি রাজনীতির মধ্যে না থাকতো, রাজনৈতিক ইন্টারফিয়ারেন্স না থাকতো, তাহলে নিশ্চিতভাবে সঞ্জয় রায় এইভাবে যাবজ্জীবন কারাদণ্ড হতো না। মানে আপনি পরিষ্কারভাবে ক্যাপিটাল পানিশমেন্ট উদ্ভাবন করি, আপনি বলছেন রাজ্য এবং সিবিআই এর বোঝাপড়া, যে বোঝাপড়া এ রাজ্যের ভোটেও হয় একই বোঝাপড়া হয়েছে। এটা খুব দুর্ভাগ্যজনক সুভাষিস বাবু। যদি আপনার অভিযোগ সত্যি হয়ে থাকে আমার মনে হয় বাংলার মানুষ কাউকে ক্ষমা করবে না, না সিবিআই, না বিজেপি, না তৃণমূল, কাউকে ক্ষমা করবে না। সেটা হলো কালীঘাটের কাকুর গলার স্বরের পরীক্ষা গুরগাঁও থেকে হয়ে চলে এসছে। সিবিআই বলেছে হ্যাঁ, মানে এসে ফরেন্সিক ল্যাব বলে দিয়েছে এটা কাকুরই গলার আওয়াজ। সিবিআই চুপ। আমরা দেখেছি নারদার ব্যাপারে পরিষ্কার বলেছে হ্যাঁ ওইটাও ল্যাব থেকে এসেছে, বলেছে হ্যাঁ এরা যারা যারা টাকা নিচ্ছে তাদের একদম জেনুইন, তারাই নিয়েছে, অন্য কেউ নেয়নি। সঙ্গে সঙ্গে সিবিআই চুপ। তাহলে আমরা ধরে নিতে পারি, এই সিবিআই এইভাবে অ্যাক্ট করেছে। তৃণমূল কিন্তু পরিষ্কার অভিযোগ করছে সুভাষিস দার গোটা বক্তব্য জুড়ে কার্যত সিবিআই কে দোষারোপ। এখন প্রসঙ্গ হচ্ছে পাল্টা এই অভিযোগ মৃত্যুঞ্জয়ের কণ্ঠে শোনা যাচ্ছে, অদ্ভুত সন্ধিক্ষণ। আমি আসবো, তার আগে একটা বিষয় একটু না শোনালেই নয় যে এই কবিতা সরকার
আরো একটি অভিযোগ তিনি তুলেছেন সঞ্জয় রায়ের আইনজীবী কবিতা সরকার। কি বলেছেন ভিসেরা রিপোর্ট নিয়ে আপনাদেরকে শোনাবো। 15 দিনেও ভিসেরা রিপোর্ট আনা যায় যদি আর্জেন্সি থাকে, যেমন পিএম করা যায়, করলো এখানে, হ্যাঁ, যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের রুলস দেখিয়ে পিএম ডাক্তার অপূর্ব বিশ্বাস যে বলেছেন আমরা ফর্ম ভরে সব করে পারমিশন নিয়ে করেছি, আফটার 6 PM শুরু হয়েছে, হ্যাঁ, যেটা হয় না, দিনের আলোতেই পিএম করা হয় বা করতে হয়। তা সেখানে দেখা যায় পিএমও 15 দিন ধরে সমস্ত বডি পার্টসকে কেমিক্যালে রেখে রেখে তার কালার চেঞ্জ দেখতে হয়। তা সেটা আমরা কোথায় পেলাম সেই অবজারভেশনগুলো? আচ্ছা, সেটা পেলাম না। আমার ও যে খাবারের মধ্যে কোনো বিষ বা অন্য কোনো মেটেরিয়াল বা কোনো নেশার দ্রব্য মেশানো হয়েছিল কিনা সেটা তো আমার ভিসেরা রিপোর্টে আসবে। তাহলে ভিসেরা রিপোর্ট যদি না থাকে তাহলে আমি বুঝতে পারছি না যে লাস্ট ইন থিওরি অনুযায়ী যে 3 জন ডাক্তারবাবু বা আরেকজন মানে ওর যে যারা অন ডিউটিতে ছিল তাদের সঙ্গে ও যাদের সঙ্গে ডিনারটা করেছিল তাদের কোনো ভূমিকা আছে কিনা আমরা তো ভিসেরা রিপোর্ট থেকে উঠে আসবে। শুভেন্দু অধিকারী আজকে গিয়েছিলেন নির্যাতিতার পরিবারের কাছে। যাওয়ার পর শুভেন্দু অধিকারী কি বললেন এবং এই প্রসঙ্গে নির্যাতিতার বাবা কি বললেন, পরপর দুটি বক্তব্য আপনাদেরকে শোনাবো। ওনারা আইনের বৃহত্তর লড়াইতে নামছেন, তার অনেকেই সাথী, তার মধ্যে আমিও একজন সাথী। ওনার পিতা মাতা যে লড়াইটা দিচ্ছেন এবং তিনি শুধু সিবিআইর পার্ট নয়, সামগ্রিকভাবে এই রাজ্যের মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রীর পার্ট, সব মিলিয়ে ওনার প্রত্যেকটা শব্দ বাক্য যা যা উনি বলেছেন আমি পার্সোনালি সমর্থন করি। সিবিআই মানে এখানে তো সিবিআই ডাইরেক্টরের কোনো রোল নেই, এখানে সিবিআইর যে যারা ইনভেস্টিগেটিং এজেন্সি ছিল বা স্পেশাল টিম ছিল তাদের ক্ষেত্রেও তার যা বক্তব্য তার যুক্তি আছে, সারবত্তা আছে বলে আমি মনে করি। প্রথম দিন থেকেই এই বিরোধী দল আমার সঙ্গে ছিল এবং ভবিষ্যতেও থাকবে বলে আমাকে আশ্বস্ত করেছে এবং ওনার কাছে এটাই আমার দাবিও ছিল, যাতে উনি আমার মেয়েকে বোন বলেন। আমি ওনাকে বলেছি যে আপনি যখন আমার মেয়েকে বোনই স্বীকার করেছেন তখন বোন যেন বিচারটা পায় সেই ব্যবস্থা, সেই জন্যই উনি সবসময় আমার সঙ্গেই থাকেন এবং ভালো পরামর্শই দেন। কারণ প্রশাসনের, রাজ্য সরকারের বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে, যেহেতু লড়াইটা কঠিন, সুতরাং সংগঠন বা সাংগঠনিকভাবে কেউ সঙ্গে না থাকলে এই লড়াই করা সম্ভব না। আমি একটু দীপঙ্কর দা আপনার কাছে আসতে চাইছি, খুব দ্রুত আলোচনা এগিয়ে নিয়ে যেতে হবে, সময় এগোচ্ছে। আমার মনে পড়ছে নির্যাতিতার বাবা কিছুদিন আগে অমিত শাহর সঙ্গে দেখা করতে না পারার পর তিনি বলেছিলেন একমাত্র দল বিজেপি যারা আমাদের সঙ্গে কার্যত দূরত্ব বজায় রাখছিলেন, অ্যালুপ ছিলেন এই গোটা বিষয়টিতে, কেন দেখা করলেন না এটা নিয়ে হতাশ হয়ে পড়েছিলেন। আজকে তিনি বলছেন এই বিরোধী দল আমার সঙ্গে যোগাযোগ রাখছে এবং তিনি ভালো পরামর্শ দিচ্ছেন। যাই হোক, কিন্তু আমি আপনার কাছে যেটা জানতে চাইবো যে 15 দিনেও ভিসেরা রিপোর্ট আসা সম্ভব ছিল, আসে, সঞ্জয় রায়ের আইনজীবী বলছেন ভিসেরা রিপোর্ট আসেনি, সিবিআই গুরুত্বই দেয়নি এই রিপোর্ট নিয়ে, তারা সিএফএসএল এর থেকে বা অন্য যে সংস্থা থেকে আসার কথা সেখান থেকে তারা গুরুত্বই দেননি। কি করে সিবিআই এর ভূমিকা নিয়ে আপনারা এত সন্তুষ্ট হচ্ছেন? শুভেন্দু অধিকারী বলছেন সিবিআই ভালো কাজ করেছে। কোথায় তাই বলেন? কালকে থেকে অনেকবার বাইট দিয়েছেন, কারণ আমরা চেয়েছিলাম যে এটার সাথে যারা এর পিছনে যুক্ত, এখনো বলছি তো, কেন রাত 6টার পরে পোস্টপন্ড হলো, কার নির্দেশ হলো, কেন করতে গেল, কেন পানিহাটির বিধায়ক ওখানে দাঁড়িয়ে থেকে শ্মশানে যখন কাউন্সিলর পড়লো বলো পড়ানো যখন দাওয়া হয়ে গেল, দেওয়ার পরে বললো যে ভালো কাজ করেছে, সাবাস, ওয়েল ডান, কেন বললো, কেন ওনাকে ছুটে যেতে হলো? ওটাই করুন, আপনারা পুলিশের দোষ ধরুন আর তৃণমূলের লোক সিবিআই দোষ ধরুক আর বাংলার মানুষ ডুগডুগি বাজাক। এবার বলেন না না, এটাই দীপঙ্কর দা, এটাই এই ভবিষ্যৎ। তুমি যদি তুমি ইকুয়েশন তৈরি করলে তো হবে না। 5 দিন ধরে সিবিআই 5 দিন পরে এসেছিল, এটা তো ঠিক। যদি পুলিশ তথ্য কন্টামিনেট করে থাকে সেখান থেকে দীপঙ্কর দা, সেটা প্রমাণ করার দায়িত্ব কার ছিল? সেটা তো সিবিআই ছিল, সিবিআই এর কাছে সেই টেকনোলজি রয়েছে। আরে সিবিআই এর কাছে টেকনোলজি 5 দিন পরে সিবিআই কে দেওয়া হলো, 5 দিনের মধ্যে ভেঙে অ্যাবলিশ করে দেওয়া হলো যেখানে ঘটনাটা ঘটলো।
সেই জায়গাটাই পেলেন না। দীপঙ্করদা, একটা জায়গাতেও সিবিআই সিবিআই এর একটা জায়গাতেও সিবিআই রিপোর্ট এমন নেই 172 পাতার রিপোর্টে যেখানে সিবিআই বলছে যে আমরা মনে করছি তথ্য প্রমাণ লোপাট হয়েছে। হ্যাঁ হয়েছে তো, একটা জায়গাতেও সিবিআই বলেনি, আমরা একটা জায়গাতেও সিবিআই বলেনি। সিবিআই শুধু বলছে আমরা এটা পাইনি, আমরা ওটা পাইনি, আমরা সেটা পাইনি। কেন ভরসা করে সিবিআই বলছে না তথ্য প্রমাণ লোপাট হয়েছে? সিবিআই নিশ্চয়ই যদি সিবিআই যেটা না করতে সিবিআই এর ব্যর্থতা হতে পারে। আমি সিবিআই মুখপাত্র নই। আমাদের কথা যারা এর পিছনে ছিল, যারা সঞ্জয়কে আজকে ফাঁসিতে দেওয়ার জন্য লাফাচ্ছে, তারা কামদুনির ঘটনাকে ফাঁসিতে দেওয়ার জন্য লাফাচ্ছে। শুনুন, আপনি সিবিআইকে আপনারা বিরোধী, আপনারা দেশের শাসক দল, আপনারা সিবিআই এর উপর ভরসা রাখতে পারছেন না। আমরা ভরসা আমরা কার উপর ভরসা রাখবো? সিবিআই মুখপাত্র আমি নই। বলা রয়েছে বারবার কথা আমি শেষ করিনি চয়নদা, আমি শেষ করিনি। এই যে ঘটনাগুলো ঘটলো এর পিছনে চক্রান্তকারিতা কারা? কারা জোর করে দ্বিতীয়বার পোস্টমর্টমের জন্য বডি বলুন দীপঙ্কর, বডি রাখার জন্য বডি, বাংলার মানুষ নতুন কিছু শুনতে চাইছে, নতুন কিছু শুনতে চাইছে। আমি কিন্তু আবিষ্কার করবো নাকি নতুন? না না, 172 পাতার রিপোর্টে কোথায় সিবিআই বলেছে আমরা আবার পোস্টমর্টম লোপাট হয়েছে রাখার কথা বলা হয়েছিল? নতুন কেন দ্বিতীয়বার পোস্টমর্টমের জন্য বডিটা রাখলেন না? ঠিক আছে, কেন পুলিশ না এক এক করে চড়িয়ে দিল, এক এক করে চল না। পুলিশ কিনা আমার একটা কথা শেষ হতে দাও, তুমি বলতে দিলে না কেন? সিবিআই কথা তুমি পরে আসো। কেন পুলিশকে বলা হলো দ্বিতীয়বার পোস্টমর্টমের জন্য বডিটা রাখুন? মেয়ে অত্যন্ত নিপীড়িতর মা এবং বাবা অনুরোধ করলো, তা সত্ত্বেও পুলিশ কেন জোর করে করলো? এক্ষেত্রে পুলিশের কোনো আপনি দীপঙ্কর দা এইটা চ্যানেলে বসে বলছেন, সিবিআই কোর্টে বসে বললেন না। তুমি যদি কোর্টে সিবিআই তে বসে বললেন না, আপনি চ্যানেলে বসে বলাবলি করছেন সিবিআই কেন কোর্টে বললো না? সিবিআই কোর্টে কেন বললো না? কেন সিবিআই কে আপনারা চার্জ করছেন না? কেন সিবিআই কে চার্জ করছেন না? মমতা ব্যানার্জি মুখপাত্র হয়ে যাচ্ছেন না, অসুবিধা নেই। কেন বলছেন না? হ্যাঁ, তৃণমূলের মুখপাত্র হও, কোনো অসুবিধা নেই। আমি বিষয়টা হচ্ছে তৃণমূলের মুখপাত্র হও, কোনো অসুবিধা নেই। একটা ব্যাপার হচ্ছে অন্য কিছু নয়, এখানে দু তিনটে ব্যাপার বলার রয়েছে। যে এমন নয় যে সিবিআই কথাগুলো বলেনি, বলেছে কোথায় কি সুপ্রিম কোর্টের জাজের সামনে যখন অবজারভেশন জমা দিতে বলছে তখন বলেছে। যখন যা যা কথা বলেছিলেন যেগুলো দেখে ওই পার্থিবালা তিনি বলছিলেন যে আমার 30 বছরের জীবনে এই ধরনের ঘটনা দেখিনি, নানাভাবে কথাগুলো বলছিলেন, সেই রিফ্লেকশন কিন্তু এই চার্জশিটে আসেনি এবং এই রায়ও সেটা যে ইনক্লুশন নেই, যেগুলো ইনক্লুশন করেছে সেগুলো বিচারপতির অবজারভেশন। আমরা খুব স্পষ্টভাবে জানাচ্ছি যে সিবিআই কিন্তু অসঙ্গতি কিছু কিছু বলছিল যেগুলো প্রেস মিটে আসছিল, কিন্তু দুঃখজনকভাবে হলো সত্যি এগুলো রিফ্লেকশন আমরা চার্জশিটে পাইনি। অনায়াসে তথ্য প্রমাণ লোপাট একটা মামলা কিন্তু পৃথকভাবে চলছে এখানে। এইটা কিন্তু একটা রেকর্ড তৈরি হলো। তাতাদার আমাদের থেকে সবচেয়ে সিনিয়র যিনি রাজনীতি করছেন, তাতাদার জীবনে এরকম দেখেনি যে তথ্য প্রমাণ লোপাট হওয়ার একটা মামলা চলছে প্যারালাল, আর একটা রায় বেরিয়ে গেল যে ক্যাপিটাল পানিশমেন্টের দিকে। যেন কোথাও মনে হচ্ছে একটা আলাদা মহাভারত রচনা হয়ে যাচ্ছে গোটা বিষয়টি নিয়ে। একটা ঘটনা, যে ঘটনায় স্বচ্ছতাই ছিল শেষ কথা। আমি মৃত্যুঞ্জয় তোমার কাছেই যাবো। শুধু মমতা বন্দ্যোপাধ্যায়, আমি আসবো এক এক করে। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কি বলেছেন, বারবার করে আরজিকর আন্দোলন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন, এবং রাজ্য হাইকোর্টে গিয়েছে। আমি আপনাদের প্রতিবেদনটা দেখিয়ে তৃণমূল এবং কংগ্রেসের কাছে আসবো। দেখুন। হাইকোর্টে সঞ্জয়ের বিরুদ্ধে ফাঁসির আবেদন করল রাজ্য সরকার। দেবাংশু বসাকের এজলাসে মামলা দায়েরের অনুমতি। আরজিকর কাণ্ডে দোষীর আমৃত্যু কারাবাস নিয়ে ফের সরব মুখ্যমন্ত্রী। মমতার মন্তব্য, আরজিকর কাণ্ডে ফাঁসি চেয়েছিলেন, যাবজ্জীবন মানে অনেকে পরে জেলমুক্ত হয়ে ফের অপরাধ করবে, মন্তব্য মমতার। যাবজ্জীবন মানেটা কি? অনেক কেসে আমরা দেখেছি 2-3 বছরে বেরিয়ে গেছে, পেরোয় বেরিয়ে যায়। তাহলে অন্যায় করেও তাকে ক্ষমা করে দেবো? কেন বললে এই কেসটা? আমি সত্যি বলতে পারেন আমি নিজেও একজন লয়ার ছিলাম। প্রাক্তন সিপি এবং মুখ্যমন্ত্রীর মদতেই তথ্য প্রমাণ লোপাট। মুখ্যমন্ত্রীকে ব্যস্ত হতে হবে না, রায়ের কপি হাতে পাওয়ার পরে যা করার তারাই করবেন, জানালেন নিহত চিকিৎসকের বাবা। আমরা পুরো কালকে রায়ের কপি হাতে পাবো এবং পড়বো, দেখে আমরাই সিদ্ধান্ত নেব। ওনাকে অত ব্যস্ত হয়ে এগিয়েছে কোনো কিছু করতে হবে মুখ্যমন্ত্রীকে, কারণ উনি এতদিন যা করেছেন আর যেন উনি না করেন। আমাদের কাছে এটাই আমাদের অনুরোধ। রাজ্য সরকার নাটক করছে, আগে রাজ্যের মা বোনেদের রক্ষার ব্যবস্থা করুক, সুর চড়ালেন বিরোধী দলনেতা। ড্রামাবাজি আজকেই চুনাখালীতে বাসন্তীতে 12 দিন আগে নিখোঁজ থাকা
নাবালিকার দেহ পাওয়া গেছে, তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় আগে এই রাজ্যে শিশু কন্যা, বোন, দিদি, মায়েদের তাদেরকে রক্ষা করার ব্যবস্থা করুন। রাজ্যের সমালোচনায় সরব প্রদেশ কংগ্রেস সভাপতিও। সঞ্জয় রায়ের ফাঁসি হলে কার লাভ, প্রশ্ন শুভঙ্কর সরকারের। এখন সঞ্জয় তাড়াতাড়ি মারা গেলে কি ভালো হবে কার, ক্ষতি হবে কার, এসব ব্যাপার। মেয়েটি কোনো লালসার শুধু শিকারের কারণে খুন হলেন না, লালসা সামনে রেখে কোনো প্লট তৈরি করা হয়েছিল যেটা সংগঠিত ক্রাইম। আমি তো মনে করি কোনো গণতান্ত্রিক সভ্য দেশে মৃত্যুদণ্ড সাজা হওয়া উচিত না, এবং আরও অগণতান্ত্রিক এবং চূড়ান্ত হিংস্র মনোভাব হয় যখন একটি গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকার ফাঁসি দেওয়ার দাবি নিয়ে উচ্চ আদালতে আসে। তো কী করা যাবে? পশ্চিমবঙ্গে এই ধরনের একটা রক্তপ্রেমী ধ্বংসাত্মক মানুষকে নির্বাচন করেছে। আরজিকর মামলা শেষ হয়েও শেষ হলো না। নিম্ন আদালতের পর এবার লড়াই হাইকোর্টে। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা। আমি মৃত্যুঞ্জয়ের কাছে যাব। মৃত্যুঞ্জয়, পরিষ্কার করে সিপিএম এর একাধিক নেতা, সুবর্ণবাবু এক চিকিৎসক, তারা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়ে তাকে হাইকোর্টে মামলা করেছেন যাতে ওকে একেবারে পাওয়া মানে কাস্টডিতে পাওয়া যায় এবং পরবর্তীতে তাকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া যায়। সে মানে বেঁচে না থাকলে রাজ্য সরকারের লাভ, কারণ সে অনেক কিছু বলে দেবে। দেখো, 150 গ্রাম বীর্যের জনক কি বললো তাই নিয়ে তো আর তোমার ডিবেট শো চলতে পারে না। তোমার ডিবেট শো এবং আদালতটা চলে মানে না। আমার কথা হলো যে মানে আমার কথা তো দাদা বলতে দিন। আমার কথা হলো যে এই তদন্তটা চলে হলো মানে তার নিরপেক্ষতা, তার তদন্তের উপরে তুমি কি কি এভিডেন্স তুমি প্রমাণ মানে পেশ করতে পারছো তার উপরে নির্ভর করে। এই গুজবের উপরে তো চলে না। তাই উনি কি বললেন, ওনার কাছে তো শহীদ, ওনার কাছে তো বীর, ওনার কাছে আপনি কি সুবর্ণ গোস্বামীর মুখপাত্র? না না, আপনি কি সুবর্ণ গোস্বামীর মুখপাত্র? ঠিক আছে ঠিক আছে, এবার আমার বলতে দিন। এবার কথা হলো যে উনি মনে করতেই পারেন যে কাউকে আটকানো হচ্ছে, কাউকে বাঁচানো হচ্ছে। তো আমার পরিষ্কার কথা হলো ভাই এফআইআরটা সন্ধ্যে 6টায় হয়েছিল কেন বলো কেন? আমি একটু বলি না না, না এটা আমি প্লিজ শুধু 6টার সময় এফআইআরটা হয়েছিল কেন? প্লিজ বলতে দিন মৃত্যুঞ্জয়কে বলতে। এই কথাটা মৃত্যুঞ্জয় আপনি বলুন না। আমি অনুরোধ করব বলতে দিন না প্লিজ। তুমি এই প্রশ্ন করো না, তুমি না না বহুবার প্রশ্ন হয়েছে, বহুবার প্রশ্ন হয়েছে না। প্লিজ সবাইকে সময় বলতে দেওয়া উচিত। প্লিজ হ্যাঁ বলুন মৃত্যুঞ্জয়। প্রথম কথা হলো যে তুমি যদি চার্জশিটটা প্রথম দেখো এবং রিপোর্টের আগে চার্জশিটটা যখন দেওয়া হয়েছিল, চার্জশিটটা যদি প্রত্যেকটা পাতা পড়ো তাতে পরিষ্কার লেখা আছে মির্জাদিতার বাবা প্রথম 15ই আগস্টে যে সিবিআইয়ের কাছে বয়ান দিয়েছে তাতে একবারও বলা হয়নি তাকে জোর করে তার সেই রাতে বলা পোস্টমর্টম করার জন্য এবং তাকে দাহ করার জন্য বলা হয়েছে। একবারের জন্য প্রথম 15ই আগস্টের বয়ানে নেই, চার্জশিটে আছে। 3 সপ্তাহ পরে যখন তার বয়ান হয়, রেকর্ড করা হয়, আবার সিবিআই যখন তার বয়ান রেকর্ড করে সেখানে বলা আছে যে কোনো এক নেত্রী, আমি তার নাম নিচ্ছি না, ডিআইএফআই নেত্রী, মানে উনি তার নাম ডিআইএফআই হিসেবে বলেনি, এক নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়, তিনি বলেছিলেন যে বডিটা সংরক্ষণ করা যেতে পারে, তাই আমরা বলেছিলাম একজনকে। এইটা ওনার বয়ানে রেকর্ড আছে। কিন্তু তাহলে আমার বক্তব্য হলো যে উনি সাইন করেছেন, ওনার নিজের সিগনেচার আছে যে এইখানে পোস্টমর্টম করা হোক সেদিনকেই। তারপরে 6টার প্রশ্ন আসছে কেন আমি জানি না। দ্বিতীয় কথা হলো যে পোস্টমর্টমের আগে ইনকোয়েস্ট হয়, এইখানে যারা আমরা মোটামুটি একটু ধারণা আছে ইনকোয়েস্টের সময় ম্যাজিস্ট্রেট ওপেন থাকে, ম্যাজিস্ট্রেটের প্রেজেন্সে যখন এই ইনকোয়েস্ট হচ্ছে তার মানে আমাকে ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে আমি মানে আঙুল তুলছি। পোস্টমর্টমের সময় ভিডিওগ্রাফি হয়েছে, তাহলে পোস্টমর্টমের সময় ম্যাজিস্ট্রেট ছিল, আমি সেই সময়ও ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে আমি আঙুল তুলছি। পোস্টমর্টম যারা করেছে তারা ফরেন্সিক মেডিসিন অ্যান্ড টক্সিকোলজি প্রফেসর, যারা সাইন করেছে পিজিডিরা, যারা আন্দোলনের মুখ, সেই 5 জন লিখেছে উই আর স্যাটিসফাই। ফরেন্সিক মেডিসিন অ্যান্ড টক্সিকোলজি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ারের একটা স্টুডেন্ট যে ডাক্তার হয়নি, সেই স্টুডেন্টের বিষয় ডাক্তারি পড়তে গেলে এই বিষয়টা নিয়ে পড়তে হয়। তারপরে একটা পিজিডি, সে ডাক্তারি এমবিবিএস কমপ্লিট করার পরে তার এমডি বা এমএস এর ডিগ্রি নিচ্ছে, সেই 5 জন ডক্টর উই আর স্যাটিসফাই লিখছে, তারপরেও বলা হচ্ছে তথ্য প্রমাণ লোপাট হয়েছে। আমি মেনে নিচ্ছি তথ্য প্রমাণ লোপাট হয়েছে, সেই গুজবের উপরে আমি মেনে নিচ্ছি তথ্য প্রমাণ লোপাট হয়েছে, কিন্তু সেটা প্রমাণ করার দায়িত্ব কার? তার প্রমাণ করার দায়িত্ব ইনভেস্টিগেটিভ এজেন্সি। তাহলে আমি এখানে আমি সোমা বলছি, আমি সোমা সিনড্রোম বা 150 গ্রাম বীর্যের উপরে দাঁড়িয়ে, গল্পের উপরে দাঁড়িয়ে এখানে আমরা অনুরোধ করব প্লিজ কেউ গল্প ফাঁদবেন না।
অনেক কিছু বলে আমি একটা লাইন বলি, দাদা বললে এই হয়নি ওই হয়নি, দাদা 1 মাসের মধ্যে কুলতলিতে 59 দিন, ফারাক্কাতে 62 দিন এবং গুড়াপে এটাও ঠিক যে রাজ্য সরকারের এই নজির রয়েছে। হ্যাঁ, একদম সময় নেই, সময় নেই। আমি বলছি একটা কথা, সেটা হলো আখতার আলী, সে কিন্তু ভিজিলেন্সকে বলেছিল যে আরজি করে এই ঘটনাগুলো ঘটাচ্ছে সন্দীপরা। সেই মানে রিপোর্ট দেওয়ার পর সেই যখন অবজেকশনটা দিল, চিঠিটা দিল যে এই ঘটনাগুলো ঘটছে, 1 মিনিট আমি বলে নেই, এই ঘটনাটার গোড়ায় যেতে হবে বলতে না, আমি বলি আচ্ছা তাহলেও বিচার করার ব্যবস্থা ছিল রাজ্য সরকারের হাতে। আখতার আলী যদি খারাপ হয় তাহলে তারও বিরুদ্ধে রাজ্য সরকার আমি বলে নেই যখন কিনা করাপশন ডিপার্টমেন্টে, অ্যান্টি করাপশন ডিপার্টমেন্টে আখতার আলী গিয়ে বললো সন্দীপ এই ঘটনাগুলো ঘটাচ্ছে আরজি করে দীর্ঘদিন ধরে, সেই চিঠিটা, আখতার আলীর চিঠিটা সন্দীপের বাড়িতে পাওয়া গিয়েছিল। মানে মমতা ব্যানার্জি সন্দীপের বাড়িতে পাঠিয়ে দিয়েছে। আমি বলে নাই, প্রমাণ করার সময় আছে, কিন্তু একদিনের ঘটনায় হয়েছে। এক মিনিট আমি একটা অ্যাবসলিউট ব্যাপার ধরছি, তার আগে পরের যে সার্কামস্টেন্স তৈরি হয়েছিল তাতে খুনটা হওয়াটা স্বাভাবিক ছিল। দীর্ঘদিন ধরে আরজি করে ঢুকে যাচ্ছে ওখানে, আরে বয়ানগুলো ভালো করে পড়ুন। এবং একজন চিকিৎসক বলছেন যে আগের রাতে ইনটক্সিকেটেড অবস্থায় একজন ঢুকে গেল, এইচওডি চেস্ট মেডিসিনকে জানানো হয়েছিল, কোনো ব্যবস্থা হয়নি। কেন ওই চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টের ওই ভদ্রলোককে ডেকে জিজ্ঞাসাবাদ করা হলো না? কেন 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 এগুলোকে নজরআন্দাজ করে ধরে নিচ্ছি? আখতার আলী পুরনো জাতকা ধরে নিচ্ছি। আরে ভাই 8 তারিখ রাতে 7 তারিখ রাতে যখন ওখানে ইনটক্সিকেটেড অবস্থায় একজন ঢুকে গেল, কেন চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টের ওই এইচওডি কেন ব্যবস্থা নিলেন না? হতেও তো পারত, সেদিন ব্যবস্থা নিলে 9 তারিখ রাতে ভোরবেলা ওই ঘটনাটা ঘটতো না। তারপরেও আমরা দেখেছি যে একাধিক সরকারি হাসপাতালে এই আর্জিকর ঘটনার পরেই মদ্যপদের উত্তাপ, মদ্যপরা বসে বসে মদ খাচ্ছে, তারা বিভিন্ন সরকারি হাসপাতালে আমাদের উদ্দেশ্য একটাই, সাধারণ মানুষকে সচেতন করা যে আপনার নাগরিক কর্তব্য, সরকারের দায়িত্ব নাগরিক পরিষেবা দেওয়া। আমরা চাইবো সরকার তার দায়িত্ব পালন করবে, নাগরিকরা সতর্ক থাকবে, বিচার বিভাগ তার কাজ যেভাবে করছে তারা করবে। কিন্তু দয়া করে এরকম সেনসিটিভ ইস্যুতে রাজনীতি করবেন না। রাজনীতি থেকে দূরে থাকা ভালো এই ঘটনায়, কারণ বাংলার মানুষের আবেগ জড়িয়ে রয়েছে আরজি কর কাণ্ডে। আজকে অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। ধন্যবাদ, নমস্কার।